সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন দি লিজেন্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা শিল্প সাহিত্য জগতের লিভিং লিজেন্ডদেরকে আপনাদের সামনে উপস্থাপন করি, তাদের জীবনের গল্প শুনি, তাদের নানান অভিজ্ঞতার কথা শুনি এবং তাদের বর্ণাঢ্য জীবন থেকে আমরা অনুপ্রেরণা লাভ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস পাই। তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রখ্যাত শিল্পী, আমাদের সকলের শ্রদ্ধেয় শিল্পী হামিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানাভিশন টেলিভিশনের কর্তৃপক্ষকে এবং মাহবুব বকুল ভাই, আপনাকেও ধন্যবাদ কথা বলতে দেওয়ার জন্য। জীবনের গল্প করতে ভালোই তো লাগে, এই ভালো লাগার মধ্যে আপনাদের সাথে কথা বলার মধ্যে যে একটা সুন্দরী লাগবে, এটা আমাকে ধন্যবাদ আপনাকে হামিদ ভাই। প্রিয় দর্শক, শিল্পী হামিদুল ইসলাম তিনি তার দীর্ঘ জীবনে আঁকাআঁকিতে ব্যাপক অবদান রেখেছেন এবং আনপ্যারালাল অনেক ক্ষেত্রেই, এবং বাংলাদেশের শিল্প সাহিত্য অঙ্গনের বোদ্ধাদের মধ্যে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আজ আমরা তার জীবনের নানান গল্প শুনব। হামিদ ভাই, শুরুতেই আপনার জীবনের একদম উষা লগ্নে আমরা একটু যাব, একদম শুরুর দিকে, যে আপনার বেড়ে ওঠা কোথায়, কোথায় জন্ম, এই বিষয়গুলো যদি একটু বলতেন, বা কিভাবে বেড়ে উঠেছেন। না, এটা একটা চমৎকার বিষয়, কারণ একজন শিল্পী তৈরি হয় একদিনে নয়, অনেক দিনের অনেক কিছুর অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে সে আস্তে 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 সে ম্যাচিউর হতে থাকে। তো এরকমই একটা ছোট্ট শহর, জেলা শহর ছোট্ট জামালপুর, এখানে আমার জন্ম। এখানে হলো কি না শহর না গ্রাম, এমন একটা আবহাওয়া, শহর থেকে একটু বেরোলেই বিস্তীর্ণ ধান ক্ষেত, এবং সে যে কি দেখার মতো। আবার শহরের উল্টা দিকে একটু চোখ ফুললে দেখা যায় একটা বিশাল নদী। নদীটা যে সে নদী নয়, সেটা হলো ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, এই নদীর প্রভাব আমাদের জীবনে, আমার জীবনে তো আছেই। আর ওদিকে ধান ক্ষেতের প্রভাব, এবং এই ধান ক্ষেতের বুক চিরে যে চলে গেছে রেল লাইন, এই রেলের ভূমিকাটাও বিশাল। তখন ট্রেন দুই রকমের ইঞ্জিনই ছিল, কয়লার ইঞ্জিন আর আবার ডিজেল ইঞ্জিন। আমরা দুটো ইঞ্জিনকেই আমরা পেয়েছি। এখন তো কয়লার ইঞ্জিন আর নেই। ওর মধ্যে একটা নস্টালজিক একটা ছিল, তার হুইসেল ছিল, তীব্র হুইসেল। এখনো সেই হুইসেল শুনতে পাই। এইরকম একটা আবহাওয়ার মধ্যে আমাদের কৈশোরটা বেড়ে উঠছে আর কি। আমরা একদিনে ওইভাবে হয়নি। আমরা বাড়ি থেকে আমরা বেরিয়ে, এখন যেন বাপ মা যেমন কোথায় যাচ্ছ, বেশি দূরে যেও না, এরকম একটা আমাদের স্কুল থেকে আসলাম, বাস ছুটির দিন, কোথায় গেলাম, বাড়ির কেউ বইটা ধপাস করে ফেলে রেখে, হ্যাঁ, তারা মনে করতো যে সন্ধ্যার সময় তুমি ঠিক পাখি যেমন ঘরে ফেরে, তুমিও ঘরে ফিরবে, এরকম একটাই। তা আমরা এত কিছুর মধ্যে বড় হওয়া, এটা আমি মনে করি আমার জীবনে, আমার কৈশোরের এই ফ্রিনেসটা, এই যে একদম স্বাধীনতা, এই স্বাধীনতাই আমাদের শিল্পী হইতে সাহায্য করেছে আর কি। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আসলে ভূমিকাটাই আপনি যেভাবে দিলেন, আমি একটা চিত্রকল্পে ফিরে গেলাম, এবং একটা চিত্র মনে হয় আঁকলেন আপনি আপনার কথা দিয়ে, এত সুন্দর করে আপনি তুলে ধরলেন। আপনার জন্ম কত সালে, এবং আপনার পরিবারের সদস্যদের কথা যদি, বাবা মা, তাদের কথা যদি একটু বলতেন। আমার জন্ম 1952 সালে। আচ্ছা, সেই হিসাব করতে গেলে তখন অনেক ভাষা আন্দোলনের বছর, তখন তো আর বুঝি নেই, কিন্তু এসে দেখেছি আমরা কিছু কিছু হয়তো যুক্ত ফ্রন্টের মিছিল দেখেছি, ভয় করতো মিছিল, ও বাবা, মিছিলে ভয় করতো, আমরা তো ওর থেকে দূরে থাকতাম। আচ্ছা, কিন্তু ছোট শহরের মধ্যে আর উত্তাপ ছিল একটু। আচ্ছা, আমার বাবা ছিলেন স্কুলের টিচার, স্থানীয় যে সরকারি বিদ্যালয় তার টিচার ছিলেন। আমাদের স্কুলটা ছিল অনেক ঐতিহ্যবাহী স্কুল, এক ইংরেজ প্রায় 100 বছর আগে একটা স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্কুলের ডন সাহেবের স্কুলে আমরা
যখন বড় হই তখন ওই স্কুলে ঐতিহ্য সূত্রে আমরা আসছি। আমার আব্বা ওখানে টিচার ছিলেন, সেটাও একটা ব্যাপার। ওটা কি প্রাইমারি স্কুল সহ ছিল? না, ওটা প্রাইমারি না, ওটা শুধু ক্লাস হাই 3 স্কুল? থেকে। 3 থেকে? আচ্ছা। আমি একবারে 3তেই পড়েছি। তখন কি 3 থেকে হাই স্কুল ছিল? ওই আমাদের স্কুলটা তাই ছিল, 3 আচ্ছা। থেকে। এর আগের কোনো ক্লাস ছিল না। আচ্ছা। আর আমরা কখনো পড়িও নাই, আমার বাসায় পড়তাম আমরা। ও, আপনি ডাইরেক্ট 3তে ভর্তি হয়েছেন? ডাইরেক্ট 3তে একদম। তো এটা মানে একটা চমৎকারই ছিল। আর স্কুলটা ছিল একদম, ওটাও ছিল একটা নদীর পাড়ে। আচ্ছা। মানে স্কুলের পিছন দিকে গেলেই অবারিত মানে নদী, নদী, নদীর উপরে মানে মানে চর। এই যে একটা স্বপ্নের মতোই এটা দেখার মতো ছিল একটা। আমরা ছোটবেলা ওই নদীর পানি যখন বর্ষা আসতো, নদীর পানিকে আমরা ভয় পেতাম, আমাকে বিশাল বিশাল পাক তৈরি হইতো। কিন্তু আবার যখন শুকনার মৌসুম আসতো তখন পানিটা শুকায় যেত, চর জেগে উঠতো, ওখানে একটা আলাদা মজা। এরকম আঁকা ইয়ের মধ্যে চমৎকার। আমরা অনেক সময় ছবি আঁকার জন্য চলে যেতাম। এটা এই যে ছবি আঁকার নেশাটা কিন্তু তখনই হয়। আচ্ছা। ওই জামালপুরের যেসব আর্টিস্টরা আর্ট কলেজে পড়তেন, বড় যারা আমাদের বড়, তারা করতেন ছবি আঁকার জন্য চলে যেত লোকেশনে, চরের দিকে চলে যেত। আমরাও করতাম কি, ও তাদের ভঙ্গিতে কোমরে বগলে কাগজপত্র নিয়ে আমরা তাদের সাথে চলে যেতাম, বসে ছবি আঁকা। আচ্ছা। এটা একটা চমৎকার। এটা কত বছর বয়সে বা কোন ক্লাসে থাকতে আপনারা? মানে 5-4 এরকম 5 বা 5-3 এই সময়ে 59। হ্যাঁ, আপনি ছবি আঁকানোর জন্য যেতেন? কারণ আমাদের সরকারি ওই স্কুলের যে ড্রয়িং টিচার ছিলেন, তিনি খুবই নাম করা ছিলেন। এক ভদ্রলোক, তার রবি প্রসাদ দত্ত, তিনি ছবি আঁকতেন। তার ছবি, প্রত্যেকটা ছবি কথা বলতো আর কি। তিনি মূলত পোর্ট্রেট আঁকতেন। যেমন মাহবুবুল সাহেব আপনার ছবি, উনি আপনার ছবি আঁকবেন, হুবহু আঁকে দিতেন। আঁকবেন তো আপনার আর ছবির মধ্যে কোনো পার্থক্য করা যেত না। বাহ। ছবিটাকে তিনি তাদের ধর্মীয় যে একটা ইয়ে আছে যে ওই দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা, ওই ইটাকে তিনি ফলো করতেন এই ছবিতে। তিনি একটা ছবি আঁকতেন, চোখের ইটা তিনি দিতেন না, ছবি আঁকতেন একদম মার্বেলে খোদাই করে একটা ইয়েটায়। তারপর তিনি যখন ওই চোখের মনিটা আঁকা ছবি শেষ করতেন, তখন হঠাৎ করে ছবিটা জীবন্ত হয়ে চলে আসতো। এই যে আমাকে এই জিনিসগুলো টানতো আর কি। আচ্ছা। স্যারের বাসায় ছুটে যেতাম। স্যার বলতো, এই ঘরে উঠবি না, ঘরে উঠবি না, ঘরে ঠাকুরের ইয়ে আছে, যেতে দিত না আর কি। আমি বলি, স্যার আপনাকে তাহলে আসতে হবে বাইরে, নাহলে আমরা ঘরে উঠে। আচ্ছা আচ্ছা, হুমকি। তার হুমকি। স্যার তোর কাছে না, ঠিক আছে তোরা বয়, আমি আসতেছি বারান্দায়। উনি তার সুস্থ আন্দাজ নিয়ে বারান্দায় চলে আসতেন। আমরা বারান্দার নিচে বসতাম, বসে একদম নিবিষ্ট মনে তার আঁকা দেখতাম। আচ্ছা। সে একটা মানে কনজারভেটিভ একজন হিন্দু ছিলেন বোঝা যাচ্ছে। তখনকার দিনে প্রায় এরকমই ছিল। তো আপনাদের পরিবারটা কেমন ছিল? কনজারভেটিভ ছিল নাকি খুব উদার ছিল? যথেষ্টই উদার। আমার আব্বা তো কখনো আমাকে ছবি আঁকতে নিষেধ করেন নাই। আচ্ছা। পরে আমি যখন বড় হয়ে বুঝতে শিখলাম, দেখলাম কি আমার আব্বাও স্কুলের যে টিচারদের যে একটা ভার্নাকুলার যে কিছু ওদের প্রোগ্রাম ছিল, এই সব প্রোগ্রামে উনি খুব ভালো করতেন। টিচারদের আঁকা আঁকি, টিচারদের এইসব আয়োজন, হ্যাঁ, বার্ষিক যে সব অনুষ্ঠান হতো, এটা খুবই আয়োজন হতো, সুন্দর ভালো নাম করতেন। আর সরকারি প্রশাসন থেকেও তাকে ডাকা হইতো। কোনো যেমন জামালপুরে যদি কখনো মেলা হইতো আর কি, মেলাটা হলো আপনার ওই কৃষি শিল্প মেলা, ওইখানে একটা বড় মাঠের মধ্যে বড় একটা জামালপুরের ম্যাপ আঁকানো থাকতো। এই ম্যাপটাকে আমার আব্বাকেই বলতেন যে স্যার আপনি বানাবেন এটা। আমি দিনের পর দিন তারপরে বসে থাকতাম, তিনি আঁকতেন। সিমেন্টের মধ্যে নদী থাকতো, এখানে এই থাকতো, এটা একটা, এটা দেখছি আর কি, খুব ফাইন। বাহ। তার মানে উনি একজন মানে শিল্প সাহিত্যেরই মানে ওনার ভেতরেও এই বিষয়টা ছিল, যেটা আপনি হয়তো উত্তরাধিকার সূত্রে হয়তো আপনার অনেকটা তাই মনে হয়। সেটাই হবে। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা তো অনেক, একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা 6 ভাই, 2 বোন, আমি 4 নম্বর। সুতরাং আমাদের ব্যাপার হলো কি যে কোনো শাসন টাসনের গণ্ডির প্রায় বাইরেই থাকতাম। মানে নিজের ভাই বোন মিলেই একটা বিশাল, সবাই মানে মধ্যে সম্পর্কটাও তো ছিল। আর কেউ আঁকা আঁকির ব্যাপারে
কারো পাগলামি ছিল না, আপনারই আমার ছিল, মধ্যে ছিল এটা। আপনি গুণ পেয়েছেন, যে না, তারা আব্বা হয়তো আমাকে অন্য এটা গুণ পছন্দ পেয়েছিল। করতেন এটা। তো আপনার পড়ালেখাটা তো আপনার বাবার স্কুলেই, হ্যাঁ। সেখান থেকে আপনি মেট্রিক পাস করলেন, হ্যাঁ, ওখান থেকে এসএসসি শুরু হয়ে গেছে। এসএসসি শুরু হলো, তখন বোধহয় মেট্রিকুলেশন এইরকম বোধহয় নাম টাম ছিল আর কি, হ্যাঁ, ম্যাট্রিকুলেশন ছিল। ছিল। তো পড়ালেখায় কেমন ছিলেন আপনি? আসলে এটা মানে কি বলবো, যে পড়াশোনা তো প্রচুর ফাঁকি দিছি, কিন্তু মূল ব্যাপারগুলো ঠিকই পড়তাম। আচ্ছা মূল ব্যাপার না পড়লে ভালো লাগতো না, জানতে ইচ্ছে করতো আর কি। আচ্ছা, তো পড়ালেখা খারাপ ছিলাম না, যাক ভালো। যে এটা মানে এই পড়াশোনা সংক্রান্ত কোনো কম্পিটিশন বা কোনো আয়োজনে আমরা আগাই থাকতাম আর কি। তো ছবি আঁকার সাথে সাথে কি লেখালেখির কি ইয়ে ছিল, হাত ছিল এটা আপনার? পরে লেখালেখিটা আসলে পরে পরে আসলো। ছবি আসলো, ছবি এইটা মানে সিজনটা আমাদের আসতো কখন, যখন জামালপুরে কোন শিল্প, কৃষি শিল্প মেলা হইতো, তখন তো জামালপুর গভর্নমেন্ট স্কুলের বিশাল স্টল নেওয়া হইতো আর কি। স্টলটা তো ভরতে হবে, স্যার বলতো তোমাকে কমকে 25টা ছবি আঁকতে হবে। বাহ, এই বড় বড় ছবি আঁকতে হবে একই ফ্রেমে। তখন কোন ক্লাসে আপনি পড়েন? তখন ক্লাস 4-5-এ। ও, তখনই আপনি ওই ওই শিল্প মেলার জন্য ছবি আঁকতেন? এই যে তখন এটা একদম ছোট শহর, তো সবাই সবাইকে চিনতো আর কি, যে কে কি কাজ করে। আর এটা নিয়ে একটা চমৎকার একটা আমাদের হইতো, আমরা ওখানে আঁকাআঁকি করতাম। আমরা তখন থেকেই করতাম। তারপরে ওই লেখার বাতিক যেটা বললেন, যখন ক্লাস 8-এর দিকে উঠলাম, তখন মনে হলো কি যে কবিতা তো একটা লেখার জিনিস। তা সবচেয়ে মজার ব্যাপার, আমাদের প্রসঙ্গতে এসে যায় আতা সরকার, এখনকার কথা শিল্পী। হ্যাঁ, আতা সরকার, উনি আমার স্কুলে এক ক্লাস নিচে পড়তেন। আচ্ছা। তো একদিন হঠাৎ করে দেখলাম যে আতা সরকার একটা কবিতা লিখেছে, তার বন্ধু সেই কবিতাটাকে ছেপেছে, কাগজে আলাদা আলাদা ছেপেছে, এবং স্কুলে ঢুকছে সবার হাতে একটা কাগজ ধরাই দিচ্ছে, আতা সরকারের কবিতা এটা। সে কবিতাটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই লেখা, এবং এই কবিতাটা যখন আতা সরকার মানে হলো, একদিনেই আতা সরকারের কবি খ্যাতি সারা স্কুল হয়ে গেল। বাহ, আমাকে এটা খুব টানলো। ফাইন তো, কথা শিল্পী আতা সরকার কবিতা দিয়েই আসলে তার শুরু। হ্যাঁ, এবং আমরা তাকে কবি সাহেব বলে রাখতাম আর কি। আচ্ছা, আমরা খুব পছন্দ করতাম আর কি। আপনার এক ক্লাস নিচে পড়তো যদিও। হ্যাঁ, খুব করতাম আর কি। কিন্তু এই মজাটা হইতো আর কি। আমরা পরস্পরকে তাদের কাজের জন্য সম্মান করতাম, যে উনি আমার আঁকার জন্য আমাকে উনি সম্মান করতেন, আমি তার কবিতার জন্য তাকে সম্মান করতাম, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ছোট শহরের মধ্যে যা হয়। আচ্ছা, তো ওখানে আপনার হচ্ছে এই যে আপনি তো ক্লাসে 8-এ উঠতেই তো আপনি সবার মধ্যে একজন শিল্পী হিসেবে প্রায় পরিচিত আপনি হয়েই গেছেন। তারপরে 8-এ ওঠার পরে কিছু লেখালেখি তো বোধহয় হাত দিলেন। হ্যাঁ, তো এসএসসি পাস করলেন ওখানে আপনার, তারপরে কোথায় পড়াশোনা শুরু করলেন? এসএসসি পাস করার পরে ওখান থেকে শহর থেকে আর নড়ি নেই। আচ্ছা, আমাদের শহরের একটা নামকরা কলেজ ছিল, একটা সরকারি আশ মোহাম্মদ কলেজ, আমরা ওখানেই ভর্তি হয়ে গেলাম। মানে আমরা পড়বো, ও তো আমাদেরই কলেজ, এরকম মানে আমাদের কোনো ঝামেলা হইতো না। আচ্ছা, ওখানে 2 বছর পড়লাম। হঠাৎ মনে হলো 2 বছর পরে যে আমাকে মনে হয় একটু বাইরে যাওয়া উচিত। আচ্ছা, এই বাইরে যাওয়ার কথা বলাতে আমার এক ভাই বললেন, কি তুমি যা পড়তে যাও এটা কি জামালপুরে নাই? আছে। তুমি যাইতে চাও কেন? আমি যাবো, একটু বাইরে যাবো, বাইরের দুনিয়াটা দেখার খুব শখ। আচ্ছা, তো আমার আব্বা বললো, কি যেতে চাও? তুমি তো যাও। বাহ, আব্বা আমাকে মানে উদার ভাই বললেন, তো যাও, যা করতে হয় আমি করবো, পরে যাও। অন্যান্য ভাই বোনেরা তো ওখানেই পড়াশোনা করছে, তাদের এই ব্যাপারটা আপত্তাম। তারপর আপনি ইন্টারমিডিয়েট পাস করে তো ইন্টারমিডিয়েট পাস করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। মানে 2টা অপশন ছিল, ঢাকা আর্ট কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়, 2টা পাশাপাশি, তো একদম পাশাপাশি। এখানে দেখা গেল কি যে আমার একদল বন্ধু ধাক্কাইতেছে যে তুমি আসো আর্ট কলেজে ভর্তি হও, আর একদল বন্ধু তারা ধাক্কাচ্ছে যে তুমি কলাভবনে পড়ো, কলাভবনে এই ক্যানভাস কোথায় পাবা তুমি, কি বিষয়। সব কিছু তখন 69-এর গণ আন্দোলন শুরু হয়ে গেছে। আচ্ছা,
মানে মানে তখন ঢাকার বাতাস, উত্তাল, ঢাকার আকাশ বাতাস তখন স্লোগানে মুখর মুখর উত্তাল। হ্যাঁ, তা ওই অবস্থাতেই আমি চলে আসলাম কলা ভবনে, এসে দেখে এখানেই পড়বো। ওখানে কিসে ভর্তি হলেন? এখানে বাংলা সাহিত্য। আচ্ছা, ওই যে লেখালেখির ইটা রয়ে গেল, আবার এটাও বাংলা সাহিত্য নিয়ে পড়তে গেলাম। ঢাকা ইউনিভার্সিটি তখন পড়া মোটামুটি ভালো রেজাল্ট থাকলে কোনো পরীক্ষা দিতে হইতো না। আচ্ছা, তা আপনারা পরীক্ষা ছাড়াই ভর্তি হলেন? হ্যাঁ, ডক্টর ইন্টারে ভালো রেজাল্ট করছিলেন। হ্যাঁ, মনির চৌধুরী উনি আমাদের ডিপার্টমেন্টাল হেড ছিলেন। উনি বললেন, এই দেখো তো ওর বাংলায় নাম্বার কত আছে। একটা শূন্য নাম্বারই ছিল বাংলায় আমার। দেখে বলে এত, ও ঠিক আছে ঠিক আছে, এই তুমি ছেলে কালকে আসো, এসে কাগজপত্র নিয়ে যাও, এইভাবে এসে প্রসেস করে ভর্তি হয়ে যাও। বাহ, কি সহজ ছিল। তো এখন হলে ওখানে হলে কি, যারা ওই নির্বাচন দেওয়ার জন্য ঢুকতেছে অনেকক্ষণ ধরে থাকে। আচ্ছা, আমি গেছি এই 5 মিনিটও হয় না, বাড়ায় আসছি। ওরা কি জিজ্ঞেস করে, আমার কিছু জিজ্ঞেস করে নাই। মানে তারা ভাবছে যে আমি বাদ, ও এরকম আর কি। তো আচ্ছা, আমি বললাম যে বাদ দিল। আমি আমাকে স্যার বললো কাগজ নিতে, ওই দেখো কি কালকে আসো। যা দেখলাম সত্যি আমার কাগজ রেডি একদম। মাশাআল্লাহ। এই যে ঢাকায় মানে ইউনিভার্সিটির স্বপ্নের জগতে ঢুকে গেলাম, সে একটা অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, অনুভূতি। হ্যাঁ, তারপরে তো মানে বাংলায় পড়াশোনা শুরু করলেন, কিন্তু আঁকা আঁকির কি হলো? আঁকা আঁকি তখন ওই আঁকা আঁকিটা তো ওইভাবে হচ্ছে না। তখন আমি একটা মজার জিনিস হলো, তখন আমি লেখালেখি যে করতাম, এর জন্য বাচ্চাদের যে শিশুদের যে পাতাগুলো ছিল, পাতাগুলো এক একটা দৈনিক পত্রিকার বা সাপ্তাহিক পত্রিকার একটা টেবিল ছিল, দায়িত্ববান একজন ছিলেন, তার কাছে আমরা বসে থাকতাম। তো বসে থাকতাম, বলতাম কি, অমুক ভাই আমি যদি এই ছবিগুলো আঁকায় দেই, হ্যাঁ তুমি পারবা নাকি, হ্যাঁ তাহলে আঁকায় দাও। এই যে আঁকানো শুরু করলাম। এর মধ্যে ছিল দাদু ভাই, খেলা ইয়ার রফিকুল ইসলাম দাদু ভাই, রফিকুল ইসলাম দাদু ভাই, তিনি তখন ইয়েতে যে চাঁদরহাটের। ওরে বাবা, উনি তো মানে এমন একটা মুডি মানুষ। উনি আমাকে বললে, এই তুমি একটা গল্প আনছো আজকে, তোমার গল্পটা রইল আমার কাছে, আমি তোমাকে যে ছবি আঁকতে দেব, ছবি আঁকায় দিবা, আর এই গল্পটা আমি ছাপতে দিয়ে দেবো। মানে ছবির বিনিময়ে গল্প, হ্যাঁ ছাপতে দিয়ে দেবো। যদি তোমার গল্পটা যদি ফিডব্যাক যদি ভালো না আসে, কোনোদিন আর তোমার লেখা আমি ছাপবো না। আচ্ছা, আর এই গল্পটা যদি ফিডব্যাক আসে, তো তুমি আমার এখানে রেগুলার লিখবে। আর ওই আঁকা আঁকির তো আছে। তো এই যে দুইটা জিনিস একসাথে পাওয়া তো আমার জন্য বিশাল হলো না, দারুণ ব্যাপার। এই যে আমি সব মনোযোগ দিয়ে যে আঁকা শুরু করলাম, ওই আঁকাটাই পরে নানা জায়গাতেই প্রফেশনের দিকে নিয়ে গেল। যে পত্রিকার জন্য আঁকা যায়, পত্রিকা তো প্রফেশনাল একটা জায়গা। হ্যাঁ, তো এই টাইমে মানে কিশোর কণ্ঠ বেরোবে, এক কথা হলো শিশু কিশোরদের জন্য। এখানে তো খুব কয়জন জায়ান্ট মানুষ ছিলেন, মানে কে ছিলেন তখন মতিউর মল্লিক, তারপরে আজম ওবায়েদ, তারপরে আরো এরকম কত, আজকে তারা নাই। হ্যাঁ, তারা নেই। মানে তারা যে কি যে ছিলেন, মানে এক দঙ্গল খুব বিশাল কর্মী বাহিনীর মধ্যে আমি ছিলাম ফাঁকিবাজ। মানে আর্টিস্টরা যে কি পরিমাণ ফাঁকিবাজ হয়, খুব প্রকৃষ্ট হয়েছিলেন। মানে ফর্মাল কোনো নিয়মের মধ্যে ছিলেন। হ্যাঁ, খুব। এই যে আঁকা আঁকি করতাম, এটা নিয়ে একটা চমৎকার হইতো আর কি। আচ্ছা, খেলতে খেলতে ছোট একটা বই পড়েছিলাম যে খেলতে খেলতে বিজ্ঞান। আমি খেলতে খেলতে আঁকার মধ্যে ঢুকে গেলাম। আচ্ছা, মানে ঢুকে যে সব করা শুরু করলাম। মানে তখন আপনি স্টুডেন্ট? হ্যাঁ, তখন স্টুডেন্ট। আমি ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটির অবসর টাইমটা দৌড়াই ইয়ার দিকে, পত্রিকা অফিসের দিকে দৌড়াই। তখন ঢাকা শহর এত জামের শহর ছিল না, এত গাড়ি ঘোড়া, এত অত্যাচার ছিল না। রিক্সায় উঠে সকালে চলে গেলাম একদিকে, কি ফাইন। মানে যে কোনো অফিসে গেলাম, যাই ওখানে আড্ডা দিলাম, ওইটাই করলাম। আচ্ছা, তো ভালোই তো। মানে আপনি যারা সাধারণত পড়ালেখায় যায় তারা ওর মধ্যেই মানে ডুবে থাকে, পড়াশোনার মধ্যে, কিন্তু আপনি পড়াশোনার বাইরে মানে দেখা যেত যে আপনি ছুটে বেড়াতেন, আপনার এই যে নেশা, আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, তার পেছনে কিন্তু আপনার সময় দিয়েছেন। যথেষ্ট সময় দিয়েছেন। তো আপনি বাংলা বিভাগ থেকে পাশ করে বের হওয়ার আগে কি প্রফেশনে ঢুকে গেলেন? হ্যাঁ, এটা অনেক মানে আগেই।
মানে ওই মানে আঁকাআঁকি করলে যে কেউ বলতো যে আমাদেরকে আঁকাই দিবে নাকি, মাসে কিছু টাকা নিও। তার মানে আপনি স্বাবলম্বী হয়ে গেলেন অর্থনৈতিকভাবে। ওই খেলতে খেলতে বিজ্ঞানের মতো বললাম না, খেলতে খেলতে আর্টিস্ট। মানে ঠিক আছে আঁকা, মানে এমনও হয়েছে যে একটা বইয়ের কভার করে দিবা তুমি, আমাকে একটু একটা কভার করে দাও, তো কভার করে দিতাম। তো 10 টাকা দিত। আরে বাপরে বাপ, 10 টাকা বানাতে বিশাল টাকা, বিশাল ব্যাপার। কিন্তু সেই সময়টা তো আমরা ওই মজা করছি, ওই 10 টাকা চাটা খাই বন্ধু বান্ধব, টাকা পয়সা ঠিক আছে চলো চা খাই। বাইরে থেকে কি টাকা নিতে হতো আপনার? হ্যাঁ, তা কিছু অল্প কিছু আসতো। তারপরে যখন সত্যি সত্যি যখন পত্রিকার এই জগতে ঢুকে গেলাম, তখন আপনার বাড়ি থেকে আমি বলে দিলাম টাকা পাঠাও না। আমার আব্বা তো প্রথমে মনে করছিলেন যে আমি বুঝি রাগ করেছি মনে হয়, ও টাকা চাই না কেন। আমি বললাম কি ব্যাপার তুমি কে? আমি না বাবা, টাকা ইনকাম করে ঢাকা শহর খুব সহজ। আচ্ছা বরং আপনি বোধহয় একটু বাসাতেও মনে হয় না, আমার ওর যে কেউ বুঝে থাকতো না আমার জন্য। আমি বাসার মানুষের জন্য নানা রকম যোগান দিতাম। আচ্ছা, যেমন সেলাই ফড়াইয়ের জন্য তখন খুব ফাইন মানে কিছু জাপানিজ বই আসছিল, এই বইগুলো কিনতাম, তখন ভালো দামে বিক্রি হতো এগুলো। আমি কিনে আমার ভাবিদেরকে দিতাম, ভাবির পায়ে খুব খুশি হইতো, কারণ তারা সেলাই ফড়ে এরকম ধরনের বই দেখে নাই। আচ্ছা, এরকম মজার জিনিস, যেমন ভালো একটা অ্যালবাম ওদের দিতাম, যে মানে স্বপ্ন দেখানো, ভালো জিনিসের স্বপ্ন, এইগুলো গিফট করতাম আর কি। মাশাআল্লাহ, তো এগুলো সবকিছু এইভাবেই আগায় গেছে। তো বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে তো আপনি দারুণভাবে উপভোগ করছেন, এখন মনে হচ্ছে যে আসলে অন্য অন্য স্টুডেন্টদের চাইতে আপনার ছিল একটু ব্যতিক্রমী স্বাভাবিকভাবে। তা পাশ করে বের হলেন কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে? এও তো একটা মজার ব্যাপার। আমরা 69-এ ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে, 69-এর গণ আন্দোলনের মধ্যে। 69, 70, 71-এ আমাদের বাড়ানোর কথা, মানে 72-এর পরীক্ষা দিয়েও বাড়াইয়া যাবো আমরা 3 বছর অনার্স। তারপরে 72-এ আমরা এমএতে ওখানেই ভর্তি হয়ে যাব, তাই তো এই হয়। কিন্তু ওই 71-এ যে মানে যুদ্ধটা শুরু হয়ে গেল, এই যুদ্ধের জন্যে আমাদের পরীক্ষাটা পিছিয়ে গেল। আপনি কি ঢাকা ত্যাগ করে ঢাকা থেকে আবার সেই আমার নিজের শহরে চলে গেলেন? ওখানেও তো বিপদ, ওইখানেও তো মানে এমন যে ঘর থেকে বেরোনো যেত না, কখন কে কার মধ্যে পড়ে যায়। তখন তো শহরে টহল দিয়ে বেড়াইতো পাকিস্তান আর্মি, কখন কার মাথায় কি ঢুকে যায়, ঠিক আছে। সুতরাং কোনোরকম করে দিনগুলো গুজরান হয়েছে এইভাবে। আচ্ছা আচ্ছা, আমরা ওইভাবে পার করে দিয়েছি। তারপরে এক সময় যুদ্ধ শেষ হলো, এক নতুন একটা জাতির অভ্যুদয়, নতুন একটা দেশের অভ্যুদয় হলো। তার মধ্যে দিয়ে আমরা মানে আবার নতুন করে ই করলাম, আর আমরা ঢাকা ইউনিভার্সিটি ফিরে আসলাম। ঢাকা ইউনিভার্সিটিতে তখন আমাদের অনার্স হয় নাই, তখনও আমরা অনার্স পরীক্ষা দিলাম আমরা, ফাইনাল। হ্যাঁ, ফাইনাল। তারপরে এমএ ভর্তি হলাম। মানে এগুলো একটা স্বপ্নের মতো হয়ে গেল আর কি। বুঝতেই পারলাম না যে কীভাবে অনার্স শেষ হলো, কীভাবে এমএ শেষ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেলো, আমরা আসলাম। তো টিচারকে অবশ্যই জিজ্ঞেস করছিলাম আমাদের বৈঠকে, স্যার রাজশাহী ইউনিভার্সিটি তো একই মানে পড়াশোনারই, ঢাকা ইউনিভার্সিটি একই, চিটাগাং ইউনিভার্সিটি একই, তো হয় ঢাকা সেরা, কেন সেরা? আচ্ছা, আমাদের স্যার ছিলেন শ্রদ্ধা আকরম স্যার, আকরম হোসেন, উনি খুব চমৎকার জবাব দিয়েছিলেন। বলছিলেন দেখো, একটা ঘরে জানালা থাকে অনেকগুলো, দেখবা কোনো জানালা বড়, কোনো জানালা ছোট। যে বড় জানালা তাতে আকাশ দেখা যায়, অনেক কিছু দেখা যায়। ঢাকা ইউনিভার্সিটি ওরকম বড় জানালার আকাশ। আসলেই তো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা রেডিওর দিকে দৌড়াইছি, কবিতা পড়াতে। আমাদের সাথে কবিও ছিলেন কয়েকজন, একদম রিনাউন্ড কবি। হ্যাঁ, কে কে ছিলেন? শাহানুর খান, আলী ইমাম, ওই আপনাদের ব্যাচের কি আলী ইমাম? হ্যাঁ, তারপরে শামীম আজাদ, তারপরে এই পজিটিভ ধারার এরা কেউ ছিল না বোধহয়, রফিক নওশাদ, এরকম এরা সবাই লেখালেখি এটি করতো। আর বলতো কি, আমি চল দেখি এটা রেডিওতে কবিতা পড়বি, চল। কবিতা পড়লে তখন দিত 35 টাকা। আরে বাপরে বাপ, 35 টাকা! মানে বাংলাদেশ হওয়ার পর? হ্যাঁ,
তখন তো টাকার মান একটু মানে হয়েছে, তখন তো আগে তো আরো কম দিত, হ্যাঁ, 15 টাকা দিত। হ্যাঁ পরে ওখানে কবিতা পড়তাম, ওই রেডিও আমাদের ওই ব্যাগ দিত। তারপরে আবার আমাদের মধ্যে যেসব বন্ধুরা টেলিভিশন মুখী ছিল তারা বলতো একটা অনুষ্ঠান করো, এরকম প্রোগ্রামটা সেট করে নিয়ে আসো, আমরা একটা অনুষ্ঠান করি। আমরা এরকম অনুষ্ঠান করেছি আমরা টেলিভিশনে। আচ্ছা, ওখানে একটা যতটুকু নাই দেখা গেল যে কোরাস গান আছে। আচ্ছা, তা আমি বলছি, এই আমার তো কোরাস গান, আমি তো গানই জানি না। তোমাকে গান কি গাইতে বলছে? তুমি খালি ঠোঁট নাড়াবা। আমার সোনার বাংলা তুমি বলো, হয়ে গেল, তুমি গায়ক। হ্যাঁ, সেই 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 কি মজা। এরকম করে আমরা ওখানে অনুষ্ঠান করেছি। আচ্ছা, তারপরে ওই অনুষ্ঠানে আমার উপর সাধারণত দায়িত্ব ছিল ভ্যাকসিনটা তৈরি ও করে আচ্ছা আচ্ছা, মানে সেট তৈরি করা। সেট তৈরি করে দেওয়া, হ্যাঁ, এসব করছি সব। মানে এগুলো কি সব স্বপ্নের মতো। কিভাবে যে পার হয়েছে এটা বুঝতে পারবো না। আচ্ছা, তো আপনার স্টুডেন্ট লাইফ শেষ করে এসে মানে প্রফেশনে ঢুকলেন, একদম ফর্মালি, একদম প্রফেশনাল হিসেবে কোথায় জয়েন করলেন? যখন যখন এইটা হলো আর কি, 71-এরই স্বাধীনতা হয়ে গেল, তখন অনেক কাগজ বন্ধ হয়ে গেছে, অনেক কাগজ নতুন বেরিয়েছে, অনেক পুরনো কাগজ, অনেক নতুন উদ্যমে বেরিয়েছে। এরকম এর মধ্যে হঠাৎ করে আমাকে দৈনিক আজাদ, প্রাচীনতম দৈনিক বাংলাদেশের, ওইটা কি মানে ওই যে 72 থেকে 75-এর মধ্যে যে কাগজ যে বন্ধ হয়ে গেল, বিভিন্ন মাত্র 4টা কাগজ থাকলো, এর পরের কাহিনী না পরের কাহিনী? আচ্ছা, যখন মানে উন্মুক্ত হলো, হ্যাঁ সব উন্মুক্ত, আচ্ছা, অনেক কাগজ বেরোলো তখন। জি, এই আজাদ থেকে ডেকে যে পাঠালেন আমাদের এই বড় ভাই, আমি এখানে যদি আঁকি করো তাহলে বেতন পাবে। একদম রীতিমতো এই প্রথম আমি মানে আইন অনুযায়ী বেতন পাবো, এরকম একটা আহ্বান, মানে ফরমাল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত বেতনে জয়েন করলেন? তখন হলো 400 টাকা। 400 টাকা তো ভালো বেতন। 400 টাকা, এটা তো সম্পাদকদের বেতন ছিল প্রায়। তো এটা নিয়ে তো মানে একটা গর্বের ব্যাপার। তারপরে আসলো ওয়েস্ট বোর্ড আসলে আমাদের বেতন ধাক্কা দিয়ে চলে গেল কয় হাজারের কোটায়। তো আপনার আর পায় কে তখন? আচ্ছা, সুতরাং আর ইংল্যান্ড থেকে আমার আর বাড়ানো হলো না। আচ্ছা, আমি এর মধ্যে আঁকির জগৎ। এরপরে আপনি কোন জায়গায় আপনি আজাদ, দৈনিক আজাদ তো একটা বিখ্যাত পত্রিকা, ওই সময়ে নাম করা পত্রিকা ছিল। তারপরে ওখান থেকে সুইচ করলেন কোথায়? ওখান থেকে সুইচ করলাম আপনার মানে। ওখানে কতদিন ছিলেন? ওখানে অনেক দিন ছিলাম, অনেক দিন। প্রায় কত বছর হবে? প্রায় 10-12 বছর এরকম। 12 বছর তো হবেই। আর এই ওখানে চাকরি করার ফাঁকে তো আপনার অন্য সাইডে তো কাজ করতেন, অনেক তো কাজ করতাম এগুলা। কিশোর কণ্ঠ, অন্য পত্রিকাতেও কাজ করি, ও অন্য পত্রিকাতেও কাজ করে দিতাম, দৈনিক পত্রিকাতেও কাজ করে দিয়েছি। তাহলে আমাদের বাচ্চাদের পাতারে জয়েন করে দাও, তখন দৈনিক সংগ্রামের বাচ্চাদের পাতা এইটা আঁকায় দাও, তো এটা আমি ঠিক আছে আঁকায় দেবো। সেখান থেকেও তো আপনার ভালো পয়সা। হ্যাঁ, তারা এগুলো কখনো চাইতে হয় নাই, তারাই আমার একটা নির্ধারণ করে দিয়েছে এরকম আর কি। বাহ, এটা করেছি। তারপরে কিশোর কণ্ঠ, তারপরে এরপরে অন্য কাগজও বেরোলো, অনেকেই তখন কাগজ বের করে, সাহিত্যের কাগজ বের করে। তারপরে বইয়ের কাভারও করেন? হ্যাঁ, বইয়ের কাভারও করি। তো স্বাভাবিকভাবে আপনি তো মানে আপনার সেই শিশুকাল থেকে আমি দেখছি যে আপনি আসলে মানে আপনার যে এই সৃজনশীলতা, এটা কিন্তু আপনার একদম শিশুকাল থেকে আপনার কিন্তু দারুণভাবে আপনার কাজে লেগেছে। এটা মানে এরপরে আপনি দৈনিক আজাদ থেকে তারপরে কোথায় গেলেন? এরপর আসলে দৈনিক খবর। এটা তো বামপন্থীদের বোধহয় একটা পত্রিকা ছিল। কিন্তু ওই তো দৈনিক পত্রিকায় আপনারা যদি চাকরি করে থাকেন তাহলে আমাকে আর বলতে হবে না, আপনারা যে বলবেন যে ওখানে একটা প্রফেশনাল জায়গা, মানে একটা প্রফেশনাল জায়গা, এবং সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক, খুব ভালো। ওইখানে ওইগুলো রাজনৈতিক স্টাফদের মধ্যে নাই না। পত্রিকার পলিসি মানে মালিক বুঝবে, আর আমরা সবাই পত্রিকা চাকরি করি ব্যাস। খবর থেকে তারপরে কোথায় গেলেন? ওখান থেকে খবর থেকে আসলাম কোথায়, তখন মোহাম্মদ জাহাঙ্গীর, অনন্যা। হ্যাঁ, মোহাম্মদ জাহাঙ্গীর তখন অনন্যায় কাজ করতেন। উনি দৈনিক বাংলায় ছিলেন আর ওই অনন্যায় কাজ করতেন।
ডক্টর ইউনূসের ছোট ভাই আর কি। আচ্ছা, সে আমাকে বললো, হামিদ তুমি অনন্যায় কাজ করবা? আমি হ্যাঁ অনন্যায় কাজ করতে পারি। অনন্যা কি মাসিক ম্যাগাজিন ছিল না? এটা 15 দিনের হ্যাঁ, মানে পাক্ষিক। হ্যাঁ পাক্ষিক। তো আমাকে করে এটা তুমি অবসরে একটা জায়গায় সময় ব্যয় করে নাও। আমি সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত একটা সময় ব্যয় করে নিলাম, এই টাইমে আমি কাজ করে দিতাম আর কি। এরকম অসংখ্য পত্রিকায় কাজ করতাম একসাথে। আচ্ছা, এরকম মানে এবং মানে তার জন্য তো যে মূল প্রফেশন, সেখানে তো কোনো সমস্যা কেউ করতো না, তার তো পারপাস সার্ভ হচ্ছে। আর্টিস্টদেরকে নিয়ে মালিক পক্ষ খুব একটা বিব্রত, কাজ করবো তো কাজ করতো, আমার কাজটা করে দিলেই হলো। হ্যাঁ, এরকম আর কি। গার্মেন্টস এর মতো আপনার আঙ্গুলের ছাপ দিয়ে ঢোকা বের হওয়া, এগুলোর তো কোনো ইয়ে ছিল না আমাদের, কখনো আমাদের কোনো বাইন্ডিং। তো পরে তো আরো বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সেসব বিষয়ে শুনবো, কিন্তু এ ফাঁকে আর একটা বিষয় শোনা দরকার। শাদি মোবারক কবে হলো? এটাতে ভালো প্রশ্ন করেছেন। আমি তো সালটা বলতে পারবো না, বিয়ের সাল মনে নাই? এটা তো সবাই মনে রাখে। বাড়ির আমার গিন্নির এই কথা শুনতে শুনতে আমি হয়রান, তোমার এই জিনিসটার দিনও মনে থাকে না। ওই ভুলে যেতেন না বিবাহবার্ষিকী? সেই আয়োজন করতো, সেদিন খুব ভালো রান্না হইতো। আমি বাবা আজকে ভালো রান্না, ঘটনা কি জানো না তুমি কেন রান্না করছি, এরকম আর কি। এরকম জীবনের অনেক মনে থাকে না। সেটা কি আপনার নিজের পছন্দে কি হয়েছিল বিবাহটা? না, এটা আমাদের পারিবারিক ইয়ের মধ্যেই, কারণ আমার আত্মীয় ছিলেন দূর সম্পর্কীয়। আচ্ছা আচ্ছা। তা আমার খুব পছন্দ ছিল। যখন বলা হলো এরকম, আমার আম্মার তো একটা ছিল আর কি, মানে তার শ্বশুর বাড়ির ইয়েতে খুব প্রভাব ছিল আর কি। ওখানে গেছে তারা, তো আমার কথা ফেলতে পারে নাই। ঠিক আছে তাহলে এই শ্বশুর বাড়ি জামালপুরে? না, জামালপুর না, আমার মামার বাড়ি হলো ইয়াতে, সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জের একদম কাজীপুর। খুব, হ্যাঁ হ্যাঁ, ওটাও তো নদীর পাড়ে। হ্যাঁ, এখন ওটা নদীর পাড়ে, এখন ওটা নদীর পাড়ে। হ্যাঁ, খুব ফাইন। তো ওইখানে হইলো ওই জিনিসটা নিয়ে তো এখনো তো আছি, এখনো সুন্দর। একটু আগেও তো তাকে দেখছেন, বিয়ের আগেও তো তার সাথে দেখা হয়েছে, আত্মীয় তো এই হিসেবে। তো আপনাদের তো দাম্পত্য জীবন, আমরা তো আপনাদের সাথে মিশে যতটুকু দেখেছি যে খুবই চমৎকার একটা জীবন পার করছেন আপনারা। হ্যাঁ। তো আপনার সন্তান কয়জন, কিভাবে? আমার সন্তান 3 জন। আচ্ছা, কি করছে তারা? 1 মেয়ে, 2 ছেলে আগে, 1 মেয়ের পিছনে। 1 ছেলে যে বড়, সে হলো মানে বাংলাদেশ নৌবাহিনীতে, নেভিতে আছেন। ও তো এই আর কি, মানে কি ধরনের পোস্ট? এটা হলো ওরা তো ইয়াতেই কি বলে, কমিশনেই তো ঢুকছে, কমিশন অফিসাররা। কারণ যা সেরা তাই তারা। আলহামদুলিল্লাহ। আমাদের খুব ভালো লাগতো। আমার কিন্তু ওর জন্য আমরা অনেক মজার জায়গায় বেড়ানো হয়েছে আর কি। আচ্ছা, ছেলের জন্য সুন্দরবনে আমরা এমনি যে পয়সা খরচ করে যে সুন্দরবন ভ্রমণ করি, ওদের সাথে গেলে যে অন্যরকম একটা, তাদের এক্সেস থাকে অনেক দূর পর্যন্ত। ওরা ওই ভিতরে নিয়ে যায়, খালের মধ্যে দিয়ে বাঘের মুখামুখি করে ফেলে। এদের কোনো যায় আসে না, কিন্তু এরা বলতে দেবে না, বলো না, বললে তাহলে আর পারবো না আমরা, এরকম। তা ছেলে হচ্ছে, বড় ছেলে নেভিতে আছে, আর ছোট ছেলে ডাক্তারি পড়লো। ডাক্তার এখন কোথায়? মেডিকেল কলেজে পাস করে এসে তার ভর্তি হয়ে গেল ইয়াতে, ইয়াতে বিসিএস দিল, হয়ে গেল ক্যাডার। এই যাওয়ার পর ঢাকা মেডিকেলে আছে। ঢাকা মেডিকেলে আছে এখন। সে কোন বিষয়ের ডাক্তার? এই ডাক্তারে এখন তো মজার ব্যাপার, ওর খুব পছন্দ হলো গিয়ে লাস্ট পোস্টমর্টেম করা। ও, পোস্টমর্টেম। হ্যাঁ, এটা তো অনেক ভয়ের একটা ব্যাপার, কিন্তু ওর কাছে এটা খুব মামুলি ব্যাপার, এটা ভয়ের ব্যাপার না, খুব পছন্দ করে খুব এটা। মাশাআল্লাহ। না, এটা তো অনেক মানে একটা ভালো একটা বিষয় যে এই পোস্টমর্টমের মাধ্যমে সত্যর যে নির্ণয় করা, এটা অনেক একটা মহৎ একটা ব্যাপার। তো এরপরে মেয়ে তো বোধহয় পড়াশোনা করতেছিল, করার পর হঠাৎ করে তার বিয়ের ঘন্টা বাজে গেল, বিয়ে করলো। তারপরে ছেলে বললো যে আমি তো কানাডা চলে যাবো, তাহলে তো যদি নিয়ে যেতে পারো তো দেখো, নাহলে থাকুক। তারপরে না যাবো, কানাডা চলে গেছে। আমার মেয়ে ওখানে চাকরিও করতেছে,
মানে একটু সুবিধা হলো এখানে, এটা ভালো, তাদের জীবনযাপন ভালো। না, ওখানে হয়েছে কি, রাষ্ট্র ব্যবস্থাটা যখন ভালো হয় তখন নাগরিকরাও ভালো থাকে। হ্যাঁ, খুবই ভালো। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশ এই আমরা একটা জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে রাজনীতিবিদরা আমাদের কখনোই ভালো থাকতে কখনোই না, দেয়নি। শুরু থেকেই এই অবস্থা এখনো চলছে। সেটা মানে আমাদেরও যে নুন আনতে পান্তা ফুরো একটা কথা আছে না, আমাদের জীবনে তো তাই। আমরা এমন কিছু করতে পারি নাই যেটা দিয়ে আমাদের পরবর্তী হবে, সেটা কিন্তু ওদের ওইরকম নেই। আমি দেখলাম সে গেছে, কয়দিন পরে শুনলাম যে গাড়ি কিনতেছে, সে স্টুডেন্ট। আমার মেয়ে তখন ছোট্ট একটা চাকরি করে ওখানে। আমি বললাম, গাড়ি কীভাবে কিনলো তোমরা? ওই কেন, গাড়ির দাম, তার টাকা তো আমাদের কাছে আছে। মানে ওখানে হলো কি, টাকার অঙ্কটা নিয়ে আমি জিজ্ঞেস করিনি কখনো, পরে দেখলাম যে কর্মঘণ্টার অনেক দাম ওদের। হ্যাঁ, কর্মঘণ্টার দাম, এবং তারা সেখানে নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা পায়। ওনারাদের যে আমরা চিকিৎসার বিষয়ে আমাদের যে পকেটের টাকা খরচ হয়, ওদের তো তাও হয় না, রাষ্ট্র তাদেরকে সাপোর্ট দেয়। তো এটাই হওয়া উচিত ছিল আমাদের দেশেও। তো রাজনীতির কথা যখন আসলো, রাজনীতির সাথে কখনো ছিলেন আপনি কোনোভাবে? এই দেশের যে পলিটিক্স, এই পলিটিক্সের সাথে থাকা বড় বিপজ্জনক। কারণ কখন আপনি কার রসনালে পড়বেন এটা আপনি বলতে পারেন না। তো আপনি আসলে প্রফেশনের দিকে বেশি, আপনার আমার প্রফেশনের দিকে, আমি চাকরি বাকরি করতাম, ওইদিকে ঝোঁকটা ছিল বেশি। এখানে আমি যদি চাকরি করি, তাদের একটা মেজাজ আছে, আমি ইউনিভার্সিটিতে পড়ি, তার একটা মেজাজ আছে। এখানে এক পেশে, যে কোনো জায়গায় এক পেশে হওয়াটা বিপজ্জনক। পরে আমি তিষ্ঠিতে পারবো না, এক জায়গায় আমাকে ভাগায় দেওয়া হবে, এরকম হবে, হয়তো চড়াও হবে। তারপরেও তো আপনার একটা সফট কর্নার তো কোনো না কোনো দিকে থাকতে পারে হয়তো। হ্যাঁ, তা তো ছিল, সেটা ব্যক্তিগতভাবে ছিল, এবং সেটা আমরা কিছুটা আন্দাজও করতে পারি যাদের সাথে আপনি ওঠা বসা করেছেন। সেটা একটা বিষয়। তো বাংলাদেশের আপনার প্রফেশনে আবারও একটু সর্বশেষ দিকে ফিরবো। যেহেতু কথা উঠলো রাজনীতি নিয়ে, বাংলাদেশটাকে আপনি কেমন দেখতে চান? আপনার মেয়ের কথা বললেন, সে কানাডায় থাকে, চমৎকার একটা লাইফ লিড করছে। তো বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান? এরকমই, যে সুখে দুঃখে এই দেশটা এরকম হবে যে চাকরিতে, বাইরের চাকরি করতে যাওয়ার আগে নিজের দেশের চাকরিটাই প্রাধান্য পাবে একটা মানুষের কাছে, একটা তরুণের কাছে, একটা তরুণীর কাছে, এরকম যেন হয়। আচ্ছা, এখানে হলে কি যে আমরা যেমন যে কোনো কারণে হোক না চাইতেই চাকরি পেয়ে গেছি, এটা আমি একটা বলবো যে আমি কখনো চাকরি কিন্তু খুঁজি নাই, না, চাকরি আমাকে খুঁজেছে আর কি। সেটা আপনার একদিকে যোগ্যতা ছিল, আর তখন আপনার প্রফেশনাল মানুষও কম ছিল, সেটাও একটা বিষয়। এই আঁকাআঁকির জগতের মানুষ খুবই কম ছিল, এবং এইগুলোকে অনেকে মানে একটা অন্য একটা কাজ মনে করতো যে এগুলো আবার কোনো প্রফেশন হতে পারে কিনা। তো তখন মানুষ ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার দিকেই বেশি মনোযোগ দিত, জজ, ব্যারিস্টার, এগুলো কথা থাকতো, গ্রামে শোনা যেত। তো এখন আমাদের দেশের, যাই হোক, আমরা একটু সুন্দর দেশ চাই, এটাই হচ্ছে বিষয়। তো এই দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কারা বলে মনে করেন? এটা একটা পলিটিক্যাল প্রশ্নই আপনাকে করছি। আপনি কি মনে করেন যে বাধাটা কারা? বাধাটা এটা কিভাবে বলবো, এটা হলো কি, রাজনীতিবিদরা কি বাধা? রাজনীতিবিদরা সবাই না, রাজনীতিবিদদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষী কিছু মানুষ থাকে। তারা ধরেন এগুলোকে মানুষের উপর চড়াও হয়ে যে কাজটা করতে যায়, এটা একটা বিশাল ঝামেলা হয়ে যায়। আর অনেক ভালো আছেন যে তারা থাকলে তীরত পাই, তার তীরধানে লক্ষ মানুষের ঢল নামে জানা যায়। আবার কারো তীরধানে একটা লোক পাওয়া যায়। এইসব জিনিস তো এটা একটা সিগনেচার বহন করে। হ্যাঁ, সেটা একটা তো এরকম দেখছি তো, কত ভালো মানুষ, কতই মানুষ সব আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল অনেকে, এবং তাদের হত্যাও করা হলো অনেককে অবৈধভাবে। তো সেই বিষয়গুলো আমরা জানি, এবং সেগুলো তো জাতিগতভাবে আমরা এই দুঃখ হয়তো অনেকদিন আমাদের বহন করতে হবে। তা হামিদ ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আপনি আপনার জীবনের লাস্টের দিকে আপনি একটা পত্রিকায় দীর্ঘদিন সময় দিয়েছেন, দৈনিক নয়া দিগন্ত। এখানে আপনি কতদিন
এখানে ও কাগজটা তো আর কাগজ বেরোবে। হ্যাঁ হ্যাঁ, এই কাগজের মানে আপনি খবরে ছিলেন, সেখান থেকে অনন্যায় গেলেন, গণনা গেলেন, অনন্যা থেকে আমি এখানে আসি, এই নয়াদিগন্তে আসলেন। তো ওইটার একটু কাহিনীটা একটু বলবেন। নয়াদিগন্ত যখন বেরুবো কথা হচ্ছে, মিছিল মিটিং হইতেছে খুব একদম। হ্যাঁ, আমাদের তো ডাকে নাই, তো আমরা না ডাকলে তো আমি তো কোথাও যাই না, জান না। হ্যাঁ, আর ওই বয়সে এসে কি যাবো, ঠিক আছে করুক। তারপরে একদিন বললো কি, আরে যাদেরকে নেওয়ার তাদের নিছে, এখন হলে কি পয়েন্টে লোক নিতেছে, তোমার খবর হয়েছে, তুমি যাও। তো ওখানে যে আমাদের সব পছন্দের মানুষটাই ছিলেন মীর কাসেম আলী, আরে সে একটা স্বপ্নের মানুষ, তুলনাহীন, এক তুলনাহীন। তো উনি আমার সাথে তার পরিচয় ছিল, দেখলো হামিদ ভাই অনেক পরে ডাকছি, কারণ আপনাদেরকে দিয়ে আমরা শেষ করবো। আচ্ছা, মানে আপনারা হচ্ছে পেরেক লাস্ট। হ্যাঁ, তো এখানে কি করবেন না করবেন আপনারা জানেন। তা আপনাদের মানে আমাদের কিন্তু বেতন চাওয়ারও কোনো অবকাশ নাই। বললো যা আপনারা ওয়েস্ট বোর্ডে পান তাই পাবেন, ওরা ওদের সাথে আলাপ করে নেবো, তারা সব নির্ধারণ করেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম ওয়েস্ট বোর্ডের ইয়াতে, সম্পাদক তিনিও পরিচিত মানুষ, আলমগীর মহিউদ্দিন সাহেব, যিনি মানে এই সম্পাদক, নির্বাহী সম্পাদক, তিনি আমার ক্লাসমেট সালাউদ্দিন বাবু। হ্যাঁ, তিনি আমার বন্ধু, তিনি ওইখানে। তারপরে যে চিফ রিপোর্টার, তিনি আমার পুরনো বন্ধু, এই মাসুম খলিলি। হ্যাঁ, মাসুম খলিলি, এগুলো হলো স্বপ্নের মানুষ সব। আপনারা তো প্রায় কাছাকাছি বয়সের বোধহয় খলিলি ভাই। কাছাকাছি বয়সের ঠিক না, কিন্তু কাজের সব কাছাকাছি। উনি কি আপনার জুনিয়র? উনি জুনিয়র, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওবায়দ ভাই কি আপনার জুনিয়র ছিল? ওবায়দ ভাই জুনিয়র। আচ্ছা আচ্ছা, বুঝছি। এরা ছিল স্বপ্নবাজ, আর একটা মানে কোনো একটা ধরতো, ওইটাকে তারা দাঁড়া করাইতো আর কি। পত্রিকা বের করবো, হামিদ ভাই এই পত্রিকা বের করবো, কী করতে হবে আপনারা এই করেন, একটা লোগো বানাবেন একটা। তখন তো এমন এক পর্যায়ে আসছি যে তিনি এখানে বলে দিতেন যে এটা করতে হবে, বাস আমরা এটা করে ফেলতাম আর কি। তো আপনি নয়াদিগন্তের সময়টাকে খুবই উপভোগ করছেন? উপভোগ করছি। আর তারপর সাহিত্য সম্পাদক ছিল কবি জাকির আবু জাফর। আমি দেখতাম যে আপনারা প্রায় একসাথে বসে আড্ডা দিতেন। ওই একটাই সারা অফিসের মধ্যে একমাত্র আর্টিস্টের রুমের আড্ডাটাকেই রিকগনাইজ করতো এরা, মানে কর্তৃপক্ষ। আর কোন রুমের আড্ডাকে তারা পছন্দ করতো না। আচ্ছা আচ্ছা, বলতো ওগুলো আর্টিস্টরা ওরা ওগুলোই করবে, ও করুক, ওর ভেতর দিয়েই তো কাজ বের হয়। আমি তো আপনার আড্ডায় অংশগ্রহণ করেছি, আমি কিন্তু দেখেছি যে আপনি শুধু আড্ডা দিচ্ছিলেন না, আপনি হয়তো আড্ডাও দিচ্ছেন, আবার আপনার কাজটাও কিন্তু আপনি করে যাচ্ছেন। আমি কিন্তু সেটাই দেখেছি যে আপনি আড্ডার মধ্যে আপনার কাজটা শেষ করে ফেলতেছেন এবং চমৎকার করে ছবি আঁকতেছেন আর গল্প করতেছেন। তাই তো হয়। তো সেই বিষয়গুলো আসলে খুবই চমৎকার। দৈনিক পত্রিকার একটা জিনিস তো আপনারা জানেন, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য সময় বসে থাকবে না। রাইট। আমি এখন দুপুর, আপনার টাইম আছে বিকেল পর্যন্ত, এটা এরপরে প্রসেসে যাবে, এটা হয়ে যাবে, তারপরে সন্ধ্যার পরেই এটা ছাপা হয়ে যাবে। সুতরাং আপনি কার কাছে আপনি সময় চাইবেন, আপনি তো আপনাকে সময় দিতে পারছেন না। সুতরাং আমার গল্প চলতো, আড্ডাও চলতো, কাজও চলতো। যাক, আমারও সৌভাগ্য হয়েছে আপনাদের সেই আড্ডায় কিছু কিছু সময় আমার তো ভালো লাগছে যে আপনারা আসছেন, আপনাদের মতো আরো অনেকে আসছেন। এই আড্ডাটা তাদের সাথে দিয়ে দিয়েছি যারা শিল্প সংস্কৃতি, তখন আপনি টেলিভিশনের সাথে ওতপ্রোত জড়ায় গেছেন। এই একটা আলাদা জগৎ। জি, মানে আমরা আপনাদের কাছে এই গল্প শুনছি, আমরা এরকম, আপনারা তো দেখছেন, এটা ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। তো নয়াদিগন্ত থেকে অবসর নেওয়ার পেছনে কারণ কি? আপনি তো এটা হলো কি আপনার খুব ডেঞ্জারাস, এটা তখন করোনার শুরু হয়ে গেল। করোনার এমন একটা চলে আসলো, ওয়েব চলে আসলো, যে ওয়েবটাকে অতিক্রম করা যাচ্ছিল না। তো আমরা তো ওই অবস্থার মধ্যে অফিস কয়েকদিন করলাম, কিন্তু পরে দেখলাম যে অফিসও করা যায় না। কারণ যে বাসে উঠবেন সে বাসের মধ্যেও বিপদ, যে গাড়িতে উঠবেন সে গাড়িতেও বিপদ, মানে সব জায়গায় রেস্ট্রিকশন থাকলে কাজই করবো না। ওই সময় ওই কারণে আপনি মানে চাকরি থেকে অবসর নিলেন। তখন তো আমার বাড়ি হলো মিরপুর, আর আমার কর্মক্ষেত্র হলো মতিঝিল, একদম শহরের দুই প্রান্তে। আমার ডেইলি আসা যাওয়া খুব কঠিন হয়ে গেছিল।
আমি বললাম আর কাজ করবো না। জি। এই যে করবো না করলাম, করার পরে বাদ দিলাম, এরপর আর ঢুকি নেই। আর কোথাও ঢোকেননি? আসলে ঢোকার মানুষের জীবন তো অবসরেরও দরকার আছে। আসলে এখন নাতি নাতনি হয়ে গেছে, তাদের নিয়ে আপনি জগৎ আলাদা, একটা আলাদা জগতে বসবাস করছেন। কিন্তু আপনি কি আপনার সৃজনশীল কাজ থেকে নিজে কি মানে শখের বসেও করছেন না? না না, তা তো করতেই হয়। হ্যাঁ, আমার ওই সব আমাদের বাচ্চাদের, ওদের কাছে তো আমি পরিচিত। ওরা বলে দাদা তুমি এটা এঁকে দাও। আমার যে ছোট নাতি এতটুকু, সে মানে কি তুমি আঁকো, আমি তোমার ছবি আমি আঁকবো। সে আমার যে একটা ছবি আঁকছে দেখার মতো বটে। এই মাথার চুল খাড়া খাড়া এটা হলো, ইচ্ছাটা দেখি যে ইচ্ছাটা ইয়েও দিছে, দাড়িও দিয়েছে। মানে মানে বানাইলো একটা। আমি বললাম তুমি এটা কীভাবে করলাম? আমার কাছে খুব ভালো লাগছে। আমি শিল্প বিচার করতে গেলে যেটা হয়, অনেকে আবার অনেক কিছু খুঁজে না। আসলে শিল্প বিচার বয়স দেওয়া হয়। আপনার বয়স যা আপনি তাই তো আঁকবেন। আপনি যদি বেশি পাকামি করেন কিংবা বেশি যদি ছেলেমি করেন তাহলে হবে না। আপনি কি আপনি ধারণ করবেন। আমি দেখছি এগুলো যা হয়, আমার এক একজন যে আমার নাতনি এরা আঁকায়, আমার ছবি আঁকায়, ওদের ছবি যদি আমি আঁকাই তো ওরা মনে করে যে আমার দাদার ছবি আঁকতে হবে। আমি মনে করি এই তো চমৎকার চমৎকার, এটা খুব এনজয়েবল একটা লাইফ। তো হামিদ ভাই, আপনার আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে আপনার প্রায় মোটামুটি আপনার একটা জীবনী আমরা হয়তো তুলে ধরতে পারলাম। তো এখন আমি শর্টকাট 2-3টা প্রশ্ন করে আমরা শেষের দিকে যাব। সেটা হলো যে আমি সারা জীবন আপনাকে দেখেছি, আমার যতটুকু পরিচয় আপনার সাথে, আমরা খুবই জুনিয়র, আপনাদের একদম ছেলের বয়সী অনেক ক্ষেত্রে হয়তো হব। তো আমি দেখেছি আপনি খুব ভোজন রসিক ছিলেন, খুব এনজয় করে মানে আমরা একসাথে খেয়েছি আপনার সাথে। তো আপনি কোন খাবারটা সবচেয়ে পছন্দ করেন খাবারের মধ্যে? খাবার তো আমি হলো কি সর্বভোগ প্রাণী যেমন আছে অনেকটা ওরকমই। আচ্ছা, আমি একটা জিনিসকে অ্যাভয়েড করি যে একটু পুরনো হয়ে যায়, বাসি হয়ে গেছে, এই খাবার খেতে পারবো না। হ্যাঁ, কিন্তু এছাড়া যদি আমাকে যদি আপনি সিম্পলি ভর্তা দেন তাও আমি খেতে পারবো, বড় মাছ দেন তাও খেতে পারবো, মাংস দেন তাও খেতে পারবো। তারপরে স্পেশাল একটা পছন্দ থাকে না যে এটা যদি একটু হতো খাবারের মধ্যে? এখন ধরেন এখন একটা জিনিস হয়, এই বয়সে এসে এইটা বাড়ির বলে তো ভালোই বাতি, যে ফ্রাইড রাইস আমার খুব পছন্দের এখন। এটা একটা মানে এটা হলো অন্য কিছু না, কিন্তু আচ্ছা, পোলাও টোলাও না, ফ্রাইড রাইস। বাহ, সবজি থাকবে এবং এর সাথে তো ফ্রাইড রাইস তো রান্না করা তো এটা চাইনিজ একটা আইটেম প্রায় বলা যায়। তা এটা তো আমাদের ভাবি সাহেবা তো আল্লাহর রহমতে রান্নার ব্যাপারে তার তো উচ্চতর ডিগ্রি আছে শুনছিলাম। হ্যাঁ, তার তো জগতই ওইটা। হ্যাঁ, রান্নার জগৎ। এবং তিনি তো টেলিভিশনের অনুষ্ঠান উনি করতেন। তো যাক, আপনি সে আশাও অবশ্যই সে খাবারগুলো খুব পেয়েছেন। আর একটা বিষয় যে আপনি আজকে চমৎকার একটা পাঞ্জাবি পরেছেন, এটা হলো বেগুনি কালার বোধ হয় নাকি? এটা বেগুনি, হ্যাঁ বেগুনি কালার। আপনার কালার পছন্দ, কি কালার পছন্দ করেন আর্টিস্ট হিসেবে? ধরেন ইয়েলো অকার আমার খুব পছন্দের রং। হলুদ নয়, হলুদ একটু গাঢ়, লালচে গাঢ়, লালচে কালচে এরকম মিশানো থাকবে, কয়টা রং মিশানো থাকবে, ওই রংটা খুব পছন্দ। আপনার ড্রয়িং এর মধ্যে কি এর প্রাধান্য পেয়েছে সবসময়? অনেক কভারে এটা প্রাধান্য পেয়েছে। এটাই আমি ওই জন্য ভাবছিলাম যে আপনার এটাই হবে পছন্দ, তার কারণ আপনার বিভিন্ন বইয়ের প্রচ্ছদ এবং আপনার ইলাস্ট্রেশন এর মধ্যে এই রঙের প্রাধান্য ছিল। আপনার জীবনের একটা দুঃখের কথা বলেন যেটা আপনি ভুলতে পারেন না। আমার জীবনে দুঃখ আছে, অনেক দুঃখ আছে, কিন্তু এটা নিয়ে তো আমি খুব একটা স্টাডি করেননি, চিন্তা করি নেই। দুঃখ তো থাকবেই। না, তারপরে কিছু আছে না যে একটু আনমনা হলে মনে হয়? একদম ছোটবেলার দুঃখ একটা আছে, এটাই বলি। বলেন। সেটা কি যে রঙের বাক্স কিনবো একটা। আচ্ছা, আমি তখন ক্লাস 5-এ পড়ি। তা আমার আব্বা রঙের বাক্সটা কিনে দিতে পারতেছিলেন না তখন, অর্থনৈতিক কারণে। আমার যে কি দুঃখ, আমি যে কি কান্নাকাটি শুরু করলাম, তখন আব্বা বাধ্য হয়ে আমাকে দোকানে নিয়ে গেলেন, চেনা দোকান, বললো যে তোমাকে টাকাটা পরে দেবো, তুমি রঙের বাক্স দাও। আচ্ছা, এই যে একটা বাক্স পাওয়ার জন্য দুঃখ আছে, আবার আনন্দটাও অসাধারণ। এটা আমার মনে আছে আর কি।
তো ছোটবেলায় আপনার যে প্রাইমারি নিড যেগুলো থাকে, চাহিদা তো অত বেশি থাকে না, সব চাহিদাগুলো কি পরিবার পূরণ করতে পারতো? সব পূরণ করা সম্ভব ছিল না। ছিল না, অনেক ভাই বোন ছিলেন, অনেক ভাই বোন, আমরা আপনারা পড়ালেখা করতেন। হ্যাঁ, সবাই স্কুলে যেত। হ্যাঁ, সবাই স্কুলে যেত। আচ্ছা, আমাদের যে পরিবারগুলো ছোট হয়ে আসছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সিঙ্গেল চাইল্ড নিচ্ছে, একজন সন্তান বা দুইজন, কিন্তু আপনারা যে এত সুন্দর পরিবার, অনেক ভাই বোন ছিলেন, আপনারা কোনটাকে প্রিফার করেন, কোন বিষয়গুলো? অবশ্যই যৌথ পরিবার, এ তো দুর্দান্ত। আপনি যদি যথার্থ মানুষ হতে চান, আপনাকে অবশ্যই পরিবারের মধ্যে নিজেকে বড় করতে হবে। না, আর সন্তান যে এত কম নিচ্ছে মানুষ এখন, না না না, এটা কি ঠিক করছে? তারা তাদের জীবনের যে কোনো একটা কারণে তারা হয়তো এটাই করতেছে যে আমি এটা ঝামেলা মুক্ত থাকার জন্য, ঝামেলা কম হবে, আমার ইনকাম এই টাকা দিয়ে। আসলে তো মানে এটা আপনারা মানেন কিনা, প্রত্যেকটা মানুষ রিজিক তো নিজে নিয়ে আসে। এটা মানে আপনার অটোমেটিক্যালি হয়ে যায়। এটা অনেকে বুঝতে পারে না যে আপনারা যে 8 ভাই বোন, কেউ কি মানে আনএস্টাবলিশড আছে? সবাই তো ভালো আছে, সবাই তো চাকরি বাকরি তারা সবাই করছে, ব্যবসা বাণিজ্য করছে। তো এখন আমাদের আসলে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করি। একসময় উৎসাহিত করা হয়েছে, সরকারিভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক হামিদ ভাই, আপনার সাথে সময়টা খুবই ভালো কাটলো, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সবশেষে আপনি তরুণদের জন্য কি উপদেশ দিবেন আপনার চিন্তা থেকে? কথাটা তো বলেছেন ভালোই, যে কোনো আলোচনায় অনেক কিছু উঠে আসে। তরুণদের জন্য সত্যিকার অর্থে আমি বলি, তাদের উপদেশ দেওয়ার আমার কিছু নেই। তারা নিজেদের জায়গাতেই তারা নিজের বড় হবে, তাদেরকে এনভায়রনমেন্ট দিতে হবে। আচ্ছা, এই তরুণদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তারপরে তারা উঠতে পারে আসবে। সেই সুযোগটা দেবে কে? গভর্নমেন্ট, সরকার দেবে। হ্যাঁ, পড়তে গেলে একটা স্কুলে পড়তে গেলে স্কুল যদি তাকে যদি লালন করে এইভাবে যে সে ছেলেটা মানে ভালো স্পোর্টসম্যান, তো তাকে ভালো স্পোর্টসের জায়গাতে লাগাও, মানে যার যে যোগ্যতা, এই জায়গাতে যদি স্কুল তাকে যদি স্পন্সর করে তাহলে তো ভালো হবেই। তো তার জন্য তো একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র দরকার। সেই রকম রাষ্ট্রের কি স্বপ্ন দেখেন আপনি? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। এবং তার কি কিছু নমুনাও তো দেখা যাচ্ছে যে আসলে মানুষ আসলে সত্যের দিকে ফিরে আসতেছে, আবার যায়। আমরা তো মানে কোনো কিছু স্টেবিলিটি দেখি না। তো আসবে একদিন ইনশাআল্লাহ, সেই সুসময় আসবে। আমরা ওই সুন্দর দিনের জন্য অপেক্ষায় থাকবো, ভালো দিনের জন্য, ভালো একটা রাষ্ট্রের জন্য, ভালো রাষ্ট্রনায়কের জন্য অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ। হামিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও কথাগুলো আমি সব গুছাই বলতে পারি নাই, কারণ নিজের ছোটোবেলার কথা যখন আসে তখন কোনো কিছু আর থাকে না, এলোমেলো হয়ে যায়। আমার ওই ট্রেনের হুইসেলের শব্দ যখন শুনি, ওই এখনো ওই কৈশোরের এইটা বুকের মধ্যে বাজে। চমৎকার। আসলে সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা শুনছিলাম বাংলাদেশের একজন লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তি আমরা তাকে বলি, শিল্পী হামিদুল ইসলাম। অসংখ্য বইয়ের কাভারে তার হাতের ছোঁয়া রয়েছে। দৈনিক পত্রিকাগুলো যার হাতের মানে রাঙা হয়ে উঠত, জীবন্ত হয়ে উঠত, তিনি দীর্ঘ সময় ধরে এই শিল্পের অঙ্গনে দৃপ্ত পদভারে মুখর করে রেখেছিলেন সেই মহান শিল্পী হামিদুল ইসলামকে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। তার জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলো আমরা শুনলাম। আগামী দিনে আপনাদের সামনে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।